আসসালামু আলাইকুম দর্শক, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ডিজিটালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন। আজকে আমরা কথা বলবো পুষ্পধারা প্রপার্টিজের চেয়ারম্যান জনাব মোহাম্মদ মনিরুজ্জামানের সঙ্গে। আমাদের আলোচনায় উঠে আসবে বাংলাদেশের রিয়েল এস্টেট, ল্যান্ড ডেভেলপমেন্ট সেক্টর এবং পুষ্পধারার বর্তমান এবং ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে। জনাব মোহাম্মদ মনিরুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। তো আপনার কাছে প্রথমে জানতে চাইবো যে বাংলাদেশে যে রিয়েল এস্টেট এবং ল্যান্ড ডেভেলপমেন্ট সেক্টর আছে, এই খাতের সম্ভাবনাগুলো কী কী এবং এই মুহূর্তে কী কী চ্যালেঞ্জ আপনারা ফেস করছেন? ধন্যবাদ। রিয়েল এস্টেট সেক্টরটা হলো একটা জটিল, কঠিন এবং খুবই গুরুত্বপূর্ণ একটি সেক্টর। তো এই সেক্টরের জটিলতা হলো এখানে আইন কানুন এবং অনেক টাকা পয়সার ব্যাপার থাকে। এই আইনের ফাঁকফোকর এবং টাকা পয়সা বেশি হওয়ার কারণে এই সেক্টর অনেক জটিলতা তৈরি হয়। তা এই জটিলতাগুলো এড়ানোর জন্য অনেক অথরিটি আছে। এখানে ভূমি মন্ত্রণালয়, এখানে আপনার গণপূর্ত মন্ত্রণালয়, এই দুটো মন্ত্রণালয়ের কাজ এখানে খুব বেশি। তো সাধারণ জনগণ এই আইনের ফাঁকফোকর বোঝে না বলে রিয়েল এস্টেট সেক্টরের উদ্যোক্তা যারা আছেন প্রায়ই তারা অসৎ উদ্দেশ্যে বিভিন্ন জটিলতা তৈরি করে এই সেক্টরটাকে কলুষিত করেছেন। আবার এখানে অনেক ভালো ভালো কোম্পানি আছেন, ভালো লোকও আছেন যারা এই সেক্টরকে ধরে রেখেছেন। এবং আমি বলবো যে সংবিধানে আমাদের যে অন্যতম মৌলিক অধিকার আবাসন, সেটা তো সরকারের বাস্তবায়ন করে দেওয়ার কথা। কিন্তু বাংলাদেশের মতো এই ধরনের দেশগুলোতে সরকার এত বড় জনগোষ্ঠীর এই আবাসনের সমস্যা তো সমাধান করতে পারেন না। সেই জন্যই বেসরকারি সংস্থা, কোম্পানিগুলো এগিয়ে আসছেন এবং এই সুযোগগুলোতে তারা যেমন ব্যবসাও করছেন, আবার তারা এই সুযোগ অসৎ কাজও করছেন। তো আমি মনে করি এখানে অসততা করে কেউ পার পায় না। আসলে বর্তমানে যে ডিজিটাল বাংলাদেশ, এই সময়ে কিন্তু মানে যে কোনো অন্যায় বা যে কোনো দুর্নীতি সহজে ধরা পড়ে যাচ্ছে। তো আমরা দেখছি দিনকে দিন এই সেক্টর অনেক সুন্দর হচ্ছে এবং সেই সেক্টরে অনেক সম্ভাবনাময় অনেকগুলো জিনিস মানে এগিয়ে আসছে বলে মনে করছি। বর্তমানে আইনগত কোনো জটিলতা আছে কিনা? অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে রেজিস্ট্রেশনের খরচ বেশি, কিংবা সরকারি অফিসে রেজিস্ট্রেশন করার সময় কোনো অনিয়মের কোনো শিকার হতে হয় কিনা আপনাদের? হ্যাঁ, এটা আসলে ওইভাবে না। যেমন একটা জমি যদি কেউ 5 কাঠা জমি কিনতে চায়, দেখা গেল তার রেজিস্ট্রেশন কস্ট পড়ে যায় 3.5 লাখ টাকার মতো। তো এটা আসলে অনেক বেশি। একজন মানুষ কষ্ট করে জমি কিনতে চায়, কিন্তু যখন দলিল খরচ, আনুষঙ্গিক খরচটা দেখে তখন অনেক সময় পিছিয়ে পড়ে। সরকার চাইলে, যেহেতু এটা মানবাধিকারের একটা মৌলিক অধিকারের একটা অংশ, 5টা গুরুত্বপূর্ণ একটা, এখানে অনেক ছাড় দিয়ে, ভর্তুকি দিয়ে বা আরও মানে সিস্টেম সহজ করে জনগণের জন্য কল্যাণকর আরও কিছু করতে পারে। কিন্তু সরকারের নানান ব্যস্ততায় এবং কিছু অসৎ লোকের পরামর্শে সরকার এই সেক্টরে এখন পর্যন্ত ভালো কোনো বড় কোনো ছাড় দিতে পারে নাই। তা আমরা দাবি করে আসছি আমাদের রিহাবের মাধ্যমে, সংগঠনগুলোর মাধ্যমে। সরকার বিবেচনা করে, কিন্তু খুব বেশি বিবেচনা এখনও করে নাই। তো এই জন্য জনগণ এই সেক্টরে আসতেও একটু ভয় পায়, কিনতেও ভয় পায়। আবার এই রেজিস্ট্রেশন, আইনি জটিলতা, এগুলো তো আছেই। তো এগুলো সহজ করা প্রয়োজন। তো বর্তমানে ঢাকা শহর অলরেডি বলা যায় যে ওভার স্যাচুরেটেড। এখানে আসলে নতুন করে ঘরবাড়ি করার কথা খুব কঠিন। তো মানুষের যে আবাসনের চাহিদা, আপনি বলছিলেন যে মানুষের মৌলিক চাহিদা, তো এটা পূরণ করার জন্য ঢাকা এবং ঢাকার আশেপাশেই এখন মানুষের নজর রয়েছে এবং ল্যান্ড ডেভেলপাররাও সেদিকেই কাজ করছেন। তো পদ্মা সেতু চালু হওয়ার পরে ঢাকার দক্ষিণ অংশ, যেটা এক্সপ্রেসওয়ে কেন্দ্র করে গড়ে উঠছে, তো এই জায়গার সম্ভাবনা কেমন দেখছেন? এটা অনেক বড় একটা সম্ভাবনা। যখন এই পদ্মা সেতু হবে অবস্থায়, তখন আমরা সেখানে প্রজেক্ট করার চিন্তা করি। পদ্মা সেতু হবে এই আশায় কিন্তু আমরা চিন্তাটা ওই এলাকায় গিয়ে করলাম। তো ভাগ্য আমাদেরও ভালো, দেশের মানুষের ভাগ্য ভালো। পদ্মা সেতু হওয়ার পর ওই জায়গাগুলোর ব্যাপক ডিমান্ড তৈরি হয় এবং পদ্মা সেতুর ওই পারের 17টি জেলা তারা কিন্তু অনেক আনন্দিত যে ঢাকার সাথে যোগাযোগ সহজ হয়েছে। সেক্ষেত্রে আমাদের ব্যবসার সম্ভাবনা এবং মূল্য বৃদ্ধি পাওয়ায় আমরা খুবই কিন্তু আনন্দিত আছি। এবং এই পদ্মা সেতু বলবো যে ওই 17টি জেলার সাথে আমাদের রিয়েল এস্টেট সেক্টরে যারা ওই এলাকায় আছেন সবারই ভাগ্যের পরিবর্তন হয়েছে। আমরা আপনার কাছে এখন জানতে চাই পুষ্পধারার যে শুরুর গল্পটা, সেটা কিভাবে এবং বর্তমানে কি অবস্থায় আছে? আপনি শুরুর গল্প শুনতে চেয়ে আমাকে কিছুটা স্মৃতি কাতর করে দিলেন। আমি আসলে অরাকল বিসিএস কোচিংয়ের ফাউন্ডার চেয়ারম্যান। আমার নীলক্ষেতে হেড অফিস ছিল। সেখানে দেশের বরেণ্য প্রায় 300 জন ভিআইপি শিক্ষক ছিল। বিশ্ববিদ্যালয়ের রিটায়ার শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের ভিসি, ইভেন পুলিশ প্রশাসনে আইজি, সচিব, মানে বিভিন্ন অঙ্গনে রাষ্ট্রদূত, সব বড় বড় ব্যক্তিরা আমার এখানে ক্লাস নেওয়ার জন্য আসতেন। প্রসঙ্গক্রমে একজন এক সচিব আমাকে বললেন যে, মনির, তোমার তো অনেক সুনাম সুখ্যাতি আছে, অনেক ছাত্র বিসিএস ক্যাডার তোমার দেশে বিদেশে, কিন্তু তোমার তো সেই পরিমাণ টাকা থাকছে না। যে পরিমাণ টাকা আসে এই পরিমাণ টাকা খরচ হয়ে যায়। তুমি কিন্তু তোমার সুনাম, দক্ষতা, বিচার বুদ্ধি দিয়ে এমন একটা ব্যবসা দাঁড় করতে পারো যেখানে তোমার মানুষ প্রতারিত হয়
কিন্তু তোমার কাছে এসে মানুষ প্রতারিত হবে না, এই গুডউইলটা পুঁজি করে তুমি ভালো ব্যবসা করতে পারো। তখন আমি ওই স্যারের পরামর্শটা আমি গ্রহণ করলাম যে বিষয়টা তো আসলে সত্য। তা আমি অ্যাডভোকেট, কিন্তু সময়ের অভাবে আমি নিয়মিত প্র্যাকটিস ওইভাবে করা হয় না। তা কোচিংয়েও আমি ছিলাম চেয়ারম্যান হিসেবে, আমার অনেক দায়িত্ব ছিল, দেশে 100 শাখা ছিল। তো সারা দেশে আমার ব্যাপক পরিচিতি, প্রায় 3-4 হাজার বিসিএস ক্যাডার আমার হাত ধরে হয়েছে। তা প্রশাসন, পুলিশ, ট্যাক্স, কাস্টমস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক সবই তো আছে। তখন আমি চীন সফর করলাম, ওইখানে গিয়ে একটা সেমিনারে অংশ নিলাম যে আমার দ্বারা কি সম্ভব, কি ভালো হবে এই বিষয়ে। তো ওইখান থেকে ট্রেনিং এবং কিছু লোকের পরামর্শ এবং ওই স্যারের কথায় তখন রিয়েল এস্টেট সেক্টরের দিকে আমরা ঝুঁকলাম। তখন আমরা প্রায় 21 জন মিলে, বিভিন্ন রিটায়ার সচিব, বিভিন্ন বড় বড় ব্যক্তি, এদের নিয়ে তো আমরা মিটিং করি, কোম্পানির নাম কি হবে, আমরা কিভাবে চলবো, কিন্তু একত্রিত হতে পারি না, এক একজন এক এক মতামত, মানে বেশি পণ্ডিতে যে আসলে আসল কাজ হয় না, সেটাই ছিল ওই বিষয়ে। তারপর আমরা এক সময় উদ্যোগ নিয়ে শুরু করলাম, 21 জন হলাম। 6 মাস পরে আমাদের এটা আবার ভেঙে গেল। আমার ভিতর কিন্তু ওই চেতনাটা কাজ করে যে রিয়েল এস্টেট করব। আর দেখলাম যে এটা করার জন্য আসলে বেশি বিদ্যা, বুদ্ধি, টাকা লাগে না, এটার জন্য লাগে হলো সততা, কিছু দক্ষতা আর সময়। তো আমি ইতিমধ্যে ওই কোম্পানি করতে গিয়ে দেশের সব বড় বড় কোম্পানিতে আমি অভিজ্ঞতা নেওয়ার জন্য আমি গেলাম, বসুন্ধরা থেকে শুরু করে আমিন মোহাম্মদ, সব জায়গায়, যে রিয়েল এস্টেট কোম্পানি কীভাবে করে, কারণ আমি তো এই লাইনের লোক না। তখন শিখতে 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 আমি দেখা পেলাম সৈয়দ আলী নূর ইসলাম, উনি অন্য একটা কোম্পানিতে ছিলেন, ভালো লোক, দক্ষতা অনেক। তার দেখা পাওয়ার পরে বললাম, ভাই আমি তো একটা রিয়েল এস্টেট কোম্পানি করতে চাই, তা আপনি আমাকে একটা হেল্প করেন তথ্য দিয়ে। তো উনি তথ্য দিয়ে হেল্প করতে করতে এক পর্যায়ে উনি আমার পার্টনার, এখন আমার এই প্রতিষ্ঠানের উনি ব্যবস্থাপনা পরিচালক। তা আমরা এইভাবে আস্তে আস্তে এই এলাকায় একটা জায়গার সন্ধান পেলাম, বর্তমানে যে আমরা ঢাকা মাও রোডে আছি এই জায়গাটায়। তো এক ভদ্রলোক, তার অনেক জমি আছে, উনি একটা বিপদে পড়ে আমার কাছে আসলেন। তো বাইদে ভাই কথা প্রসঙ্গে বললাম যে ভাই আপনার তো অনেক জমি আছে, তো আপনার আর্থিক সংকট কেন, জমি বিক্রি করে আপনি সংকট মোকাবেলা করেন। তো উনি বলে, ভাই আমার অনেক সম্পত্তি আছে, কিন্তু সম্পত্তি বিক্রি হয় না, আর মোকাবেলা করতে পারছি না। তখন আমার মাথায় আসলো যে আমার তো জমি দরকার, রিয়েল এস্টেট কোম্পানি করব। এই যে তখন আমি উদ্যোগ নিই এবং মুন্সিগঞ্জের শ্রীনগর থানার 16ঘর ইউনিয়নের কেওয়াটখালী গ্রামে আমরা এই কোম্পানিটা শুরু করি। এটাই ছিল শুরুর ইতিহাস। তো বর্তমানে আপনাদের কয়টি প্রজেক্ট রানিং আছে এবং এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি? আমাদের তো পুষ্পদার এখন গ্রুপ, অনেকগুলো কোম্পানি আমরা এখন সিস্টার কনসার্ন হয়েছে। তো মাদার কোম্পানি পুষ্পদার প্রপার্টিস লিমিটেড, এবং আমাদের সবচেয়ে বড় যে প্রজেক্ট সেটা পুষ্প ইকো সিটি, এটা ঢাকা মাওয়া রোডে অবস্থিত। ঢাকা থেকে 22 কিলোমিটার এবং পদ্মা সেতু থেকে ঢাকার দিকে 13 কিলোমিটার, ঠিক এই জায়গায়, এবং মেন রোড ঘেঁষে আমাদের প্রকল্প গড়ে উঠছে। তো সেখানে আমাদের প্রায় 10,000 বিঘা জমির উপর এই ল্যান্ড প্রজেক্টটা আমরা দাঁড় করাচ্ছি। তো এটি আমাদের বড় প্রজেক্ট, এবং আমরা এখন কনস্ট্রাকশন, 5 স্টার হোটেল, এই কাজেও আমরা, ট্যুরিজমও আমরা আসলে অবদান রাখতেছি। এখন অনেকগুলো প্রকল্প আমাদের আছে। সবগুলোই কি মাওয়া রোড কেন্দ্রিক নাকি না, ঢাকা? এখন দেশের বিভিন্ন জায়গায়, যেমন কক্সবাজারে আছে আমাদের হোটেল রিসোর্ট, এখানে প্রায় 2টা প্রকল্প রানিং। নারায়ণগঞ্জে ভুইগড়ে আছে কন্ডোমিনিয়াম প্রজেক্ট, এটাও একটা বড় প্রজেক্ট, সেখানে আছে। মালিবাগে আছে 25 কাঠার উপর একটা বিল্ডিং, ইস্কাটন রোডে আছে 22 কাঠার উপর, রামপুরা বাজারে আছে। এরকম আমরা ল্যান্ড প্রজেক্ট যেমন আছে, পাশাপাশি আমরা এখন কনস্ট্রাকশনও হাত দিয়েছি। ঢাকার মিরপুরের কাছে কাউন্দিয়া মৌজায়, সেখানে একটা বড় ল্যান্ড প্রজেক্ট আছে। এখন অনেকগুলো প্রজেক্ট এখন আমাদের চলমান আছে। তো আমরা বিভিন্ন সময় দেখতে পাই যে গ্রাহকরা অনেকভাবে বিভিন্ন কোম্পানি সম্পর্কে অভিযোগ করেন যে তারা সময় মতো টাকা দিয়েছেন, কিন্তু তারা জমির মালিকানা বুঝে পাচ্ছেন না বা প্রতারিত হচ্ছেন। তো এই বিষয়গুলো পুষ্পধারা কিভাবে ডিল করে? এটা একটা কমন কোশ্চেন এবং এটা প্রায়ই হয়। আমি কিন্তু শুরুতে বলেছি যে আমার এই কোম্পানি করার উদ্দেশ্যই হলো যে এই সেক্টরের যে বদনামটা আছে, আমরা এই সেক্টরে প্রবেশ করে বদনামটা ঘোচাবো। দেশের জন্য করব, দশের জন্য করব, সেটা নিজের জন্য হবে। আমরা কখনোই গ্রাহককে ঠকাচ্ছি না, প্রতারণা করছি না, এরকম কোনো চিন্তা পুষ্পধারায় নাই। পুষ্পধারা কেউ কখনো এই ধরনের অভিযোগ করে নাই, ভবিষ্যতে ইনশাল্লাহ করবে না। কারণ আমরা সচেতন আছি যে এই সেক্টরে বদনাম আছে, যে প্রতারণা, আমরা যেন সেটা না করি এবং আমাদের দেখা থেকে অন্যরা ঠিক হয়ে যায়। আমরা পুষ্পধারা সেই একটা অঙ্গীকার নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। বাংলাদেশে আমরা প্রায় শুনতে পাই যে অনেকেই ফ্ল্যাট কিনে প্রতারিত হচ্ছেন, জমি কিনে প্রতারিত হচ্ছেন। তো এই সেক্টরে মানে শুধু পুষ্পধারা গ্রাহক না, বাংলাদেশের যে কোনো গ্রাহকের জন্য আপনার কি পরামর্শ থাকবে যে তারা? আমার পরামর্শ হচ্ছে যে এক্ষেত্রে যিনি কিনবেন, ক্রেতার একটা দায়িত্ব থাকে, যিনি আইন বোঝেন, যিনি সমাজ বোঝেন, রিয়েল এস্টেট বোঝেন, এমন কাউকে নিয়ে আসা, একজন আইনজীবীকে সাথে রাখা, একজন বুঝমান ইঞ্জিনিয়ারকে সাথে রাখা। এইভাবে যদি ডিল করে তাহলে ঠকার সম্ভাবনা কম। তারপরেও একজন নাগরিক সে যাবে, সে কিনবে, সে ঠকবে কেন? রাষ্ট্রের দায়িত্ব আছে। সেক্ষেত্রে আমি বলবো যে রাজুক, গণপূর্ত মন্ত্রণালয় এবং প্রশাসন, এসব ক্ষেত্রেও তাদেরকে আরও সচেতন হতে হবে। একজন মানুষ কমপ্লেন করার সাথেই যেন
তারা প্রতিকার পায়, এই বিষয়টা নিশ্চিত করতে হবে। আমরাও দেখেছি কমপ্লেন করার পরও এই ক্ষেত্রে প্রতিকার খুব কঠিন, তো যার জন্য অনেক মানুষ ইচ্ছা থাকা সত্ত্বেও এই লাইনে কিনতে আসে না। আমরাও তো বলি সরকারকে যে আপনার কঠিন হন, যারা দুর্নীতি করবে তাদেরকে পাকড়াও করেন, আইনের আওতায় নিয়ে আসেন। তো দেশে যখন আইনের শাসন হবে, মানুষ যখন আইনের প্রতিকার পাবে, তখন আমাদের বিক্রি করতেও সুবিধা হবে, একজন গ্রাহক তার কিনতেও সুবিধা হবে। আমরাও চাই এই জায়গাগুলোর বদনামগুলো ঘুচে যাক। আপনার সঙ্গে কথোপকথনে এতক্ষণে বুঝলাম যে পুষ্পধারার যাত্রা হয়েছে 2014 সাল 14 সালে। থেকে। তাহলে এটা খুব বেশি পুরনো প্রতিষ্ঠান নয়, কিন্তু আপনার কথা থেকে বুঝলাম যে এটা অল্প সময়ে অনেকটাই অগ্রসর হয়েছে। আপনার আগামী 5 বছর বা 10 বছরে কি পরিকল্পনা রয়েছে এই কোম্পানি সম্পর্কে? আমরা 14 সালে আমাদের যাত্রা শুরু, 15 সাল থেকে আমরা সেলে নামি আর কি। ইতিমধ্যে আমাদের একটা গুডউইল তৈরি হয়ে গেছে সারা বিশ্বটা কেন, যেখানে বাংলা ভাষাভাষী মানুষ থাকে তাদের আত্মীয় স্বজনের মাধ্যমে তারা কিন্তু আমাদের এখানে প্রজেক্ট কিনতে পারে। আমাদের প্রজেক্ট কেনার সিস্টেমটা খুবই সহজ অন্যান্য কোম্পানির চেয়ে। 1 নম্বর সহজ হলো অল্প কিছু টাকা দিয়ে বুকিং করা যায়, আর মাসে মাসে কিস্তি দিয়ে এই দামি মূল্যবান জমির মালিক হওয়া যায়। তো এইভাবে কিন্তু আমাদের গ্রাহকের সংখ্যা অনেক হয়ে গেছে যারা আস্থাশীল আমাদের উপর। তো আমরা চাই যে এই আস্থাশীল গ্রাহকগুলোর আস্থাটাকে ঠিক রাখতে, এবং যারা এখানে আসতে চায় তাদেরকে আমরা সহজভাবে এখানে প্রবেশ করাই, এবং আমরা খেয়াল রাখি তারা যেন প্রতারিত না হয়। কারণ একজন গ্রাহক যখন আমার সুনাম বলবে, তো আরেকজন গ্রাহক কিন্তু তৈরি হবে। তো আমরা এই সুনামটা ধরে রেখেই আমরা এই লাইনে অগ্রসর হচ্ছি। তা আপনি প্রবাসীদের কথা বলছিলেন যে এখানে অনেক প্রবাসীরাও বিনিয়োগ জমি কিনেছেন, কিন্তু কোম্পানির ওনারশিপে এখানে কি বিদেশি কোনো বিনিয়োগ আছে কিনা? না, বিদেশি কোনো রাষ্ট্রীয় বা কোনো ব্যক্তির বিশাল বিনিয়োগ নাই, কিন্তু অনেক প্রবাসী গ্রাহক আছেন, তারা প্রবাস থেকে টাকা পাঠাচ্ছেন, তারা আত্মীয় স্বজন ভাই বোনদের মাধ্যমে এখানে কিনেছেন। আর আপনি জানতে চেয়েছিলেন যে পরবর্তী 5 বছরে আমার প্ল্যান কি। আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত 14 থেকে এই 26-12 বছর, খুব বেশি সময় না এটা যদি বলি, আবার একেবারে কম তাও বলবো না। মানে আমরা কিন্তু এই মুহূর্তে পরিপক্ক 12 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একটা কোম্পানি। আমরা চাচ্ছি যে এখানে কন্ডোমিনিয়াম প্রজেক্ট হবে, অনেক বড় ছোট এরকম ফ্ল্যাট থাকবে। 750 স্কোয়ার ফিটের ফ্ল্যাটও যেমন থাকবে, তেমনি 5000 স্কোয়ার ফিটের লাক্সারিয়াস ফ্ল্যাটও আমাদের এখানে থাকবে। এই কাজগুলো আমরা শুরু করতে যাচ্ছি। এখানে আমাদের প্রজেক্টে থাকবে হলো সবুজ আর সবুজ, হ্যাঁ, এবং পরিবেশ বান্ধব। এখানে যে ময়লা নিষ্কাশন, পয় নিষ্কাশন, এগুলো আধুনিক যে ব্যবস্থাগুলো আছে আমরা সেই আধুনিকায়ন এখানে করব, এবং প্রকৃতির নিবিড় সান্নিধ্য মানুষ পাবে আমাদের প্রজেক্টে। আমরা এখানে কৃত্রিম একটা লেক আমরা করতেছি, যে লেকের মধ্যে চীনের ক্যান্টন শহরে যেমন দেখলাম সেখানে ইলেকট্রিক জাহাজগুলো যায়, বিনোদন জাহাজ। তা আমাদের প্রজেক্টে এরকম লেক থাকবে যে প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য মানুষ ঢাকা থেকে সেখানে যাবে আনন্দ বিনোদন করতে। এরকম সুন্দর নিরিবিলি একটা প্রাকৃতিক পরিবেশ, বায়োলজিক্যাল মানে একটা ব্যালেন্স রেখে আমরা প্রজেক্টটা করব। এটা কোন প্রজেক্টটাতে? এটা ঢাকা মাওয়া রোডে যে আছে পুষ্প ইকো সিটি। পুষ্প আমাদের ম্যাক্সিমাম প্রজেক্টগুলোই থাকবে হলো এরকম, মানে বায়োলজিক্যাল ব্যালেন্সটা থাকবে, প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে, সবুজায়ন রেখে, রাষ্ট্রীয় নিয়ম শৃঙ্খলা মেনে আমরা প্রজেক্টগুলো করছি। এদিকে আমরা খুবই কনসার্ন। আপনি শুরুতে বলছিলেন যে আবাসন মানুষের অন্যতম মৌলিক চাহিদা, তো এবং এটা পূরণ করার জন্য রাষ্ট্রীয়ভাবে অনেক উদ্যোগ থাকার কথা ছিল, কিন্তু সেটা অনুপস্থিত। তো এখানে প্রাইভেট সেক্টর এগিয়ে এসেছে, মূলত তারাই এখানে নেতৃত্ব দিচ্ছে। কিন্তু এখন দেখা যাচ্ছে বর্তমানে আবাসন প্রকল্প অনেক বেশি কস্টলি হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে নিম্ন আয়ের মানুষের জন্য আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? আমরা শুরুতেই বলেছি যে সবার জন্য আবাসন। এখানে যেমন 750 স্কোয়ার ফিট একটা জায়গায় একটা মানুষ থাকতে পারে, আবার 5000, 6000, 7000 স্কোয়ার ফিটেও মানুষ কিন্তু গ্রহণ করে। তা আমরা এখানে প্লটিং আকারেও 3 কাঠা রেখেছি, যেন অল্প আয়ের মানুষ যারা তার 3 কাঠার উপর একটা বাড়ি করতে পারবে। আবার যাদের বেশি সামর্থ্য আছে তারা 5 কাঠা, 10 কাঠা, 20 কাঠার উপর করবে। এবং শুধু এটাই না, 3 কাঠা যেমন আছে একই সাথে সামান্য টাকা দিয়ে বুকিং করবে, এবং মাসে মাসে সামান্য কিস্তি দিয়ে 5 বছর, প্রয়োজনে 10 বছর মেয়াদি কিস্তি দিয়ে তারা কিন্তু জমির মালিক হতে পারবে। আমরা স্বল্প আয়ের মানুষদের জন্য কথা চিন্তা করি, এইরকম সুবিধা আমরা রেখেছি। ইভেন ব্যাংক সুবিধাও তারা পাবে, যদি কোনো কাস্টমার চায় যে ব্যাংকের সুবিধা নিয়ে আমরা জমি কিনে মালিক হব, সেটাও আমরা করে দিতে পারবো এবং করে দিব, এরকমভাবে আমাদের প্রস্তুতি আছে। তো ইদানিং অনেকেই যখন জমি ক্রয়ের শুরুতে যেই টাকা দিয়ে চুক্তি হয়, অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের কাছে এরকম আমরা শুনেছি যে অনেকে পরে আরও বেশি টাকা দাবি করে বিভিন্ন কোম্পানি। এরকম ঘটনা আছে, বিশেষ করে করোনার পরে এটা অনেক বেড়েছে। এই ক্ষেত্রে একজন গ্রাহকের করণীয় কি? এটা আসলে যেহেতু একটা চুক্তি হয়ে যায়, যখন মানুষ প্লট কিনতে চায় তখন 300 টাকার স্ট্যাম্পে একটা চুক্তি হয়। তো চুক্তিতেই লেখা থাকে যে আপনি যদি হঠাৎ করে কিস্তি দেওয়া বন্ধ করেন এবং শেষে গিয়ে যদি দিতে চান, তাহলে আমাদেরও তো এটা ক্ষতির কারণ হয়ে যায়। সেসব ক্ষেত্রে যে চুক্তিতে থাকে
যে এই ক্ষেত্রে পরবর্তী সময় মূল্য বাড়ানো যাবে, তাহলে বাড়ানো যাবে। আর যে চুক্তিতে কোনো মূল্য বাড়ানোর নিয়ম না থাকে তাহলে বাড়ানো উচিত হবে না। এবং সাধারণত যারা প্লট নিয়েছেন কিস্তি দিচ্ছেন না, এটা কিন্তু ইচ্ছাকৃত না। হয়তো তার চাকরি চলে গেছে, হয়তো ইনকাম কমে গেছে, কোনো না কোনো প্রবলেমে। তা আমরা পুষ্পধারা ব্যক্তিগতভাবে প্রবলেমটাকে আমরা গুরুত্বের সাথে নিই, তাদের বারবার স্মরণ করিয়ে দিই, মোটিভেশন দিই এবং বলি যে আপনি অল্প দেন। যার কিস্তি দেওয়ার কথা 20,000 টাকা, আমরা বলি 10,000 টাকা দেন, যখন হবে তখন দেন। আমরা এইভাবে প্রত্যেককে সাজেস্ট করি এবং পিছনে লেগে থেকে তাদের এই জমি পাওয়াটা নিশ্চিত করি। পুষ্পধারা সবসময় মানবিক এবং ভবিষ্যতে মানবিক কাজটা করে যাবে। পুষ্পধারা এখন পর্যন্ত কতগুলো প্লট হ্যান্ডওভার করেছে? আমাদের হ্যান্ডওভার এখন শুরু হয় নাই, তো হ্যান্ডওভারে আমরা কাছাকাছি। আমরা চাচ্ছি যে 28 সালে হ্যান্ডওভার শুরু হবে। আমরা এখন মাটি ভরাট, আনুষঙ্গিক উন্নয়ন ও অন্যান্য প্রয়োজনীয় অনুমোদন এসব গ্রহণ করছি। আমরা খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছি। তা আশা করছি যে 28 সাল থেকে আমরা হ্যান্ডওভার শুরু করতে পারবো। সাধারণত ল্যান্ড ডেভেলপমেন্টের সময় যারা লোকাল পিপল তারা অনেকেই হচ্ছে ইচ্ছায় বা অনিচ্ছায় তাদের জমি দেন এবং তারা কেউ কেউ হচ্ছে অনেকভাবে ক্ষতিগ্রস্ত হন। তো পুষ্পধারা যেই প্রজেক্টগুলো হাতে নিয়েছে এটার সাথে সংশ্লিষ্ট যেই লোকালরা আছেন তাদের পুনর্বাসনের ক্ষেত্রে কোনো পরিকল্পনা রেখেছেন কিনা? ধন্যবাদ। আমাদের পুষ্প ইকো সিটি, যেটা পদ্মা সেতুর দিকে, এই প্রকল্পতে আসলে তেমন কোনো বাড়িঘর পড়ে নেই। একটা ফাঁকা জমি এবং অকৃষি জমি বলতে গেলে একটা ফসল হতো, এরকম টিলা টেঙ্গুর জমি ছিল। আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমোদন নিয়ে আমরা সেনে শুরু করেছি। তো এর মধ্যে 2-1টা ঘরবাড়ি আছে যাদেরকে আমরা উপযুক্ত মূল্য দিয়ে আমরা তাদেরটা কিনে নিচ্ছি এবং এখানে কেউ ঠকছে না, বরং সবাই খুশি আছে। এলাকার কৃষক জমিদার যারা আছেন তারা আমাদের কাছে ন্যায্য মূল্য পাচ্ছেন, বরং বেশিই পাচ্ছেন। যে জমির দাম ছিল 50,000 টাকা কাঠা, সেটা এখন তারা 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা কাঠা বিক্রি করতে পারছেন। তো বরং ওই কোম্পানি ওইখানে যাওয়ার কারণে এলাকাবাসীর অনেক উন্নয়ন হয়েছে। সেখানে স্কুল হবে, কলেজ হবে, বিশ্ববিদ্যালয় হবে, খেলার মাঠ হবে, হাসপাতাল হবে। এই যে উন্নয়নগুলো হবে, এর সুবিধাভোগী কিন্তু ওই আশেপাশের গ্রামগুলোই, তারাই সুবিধাটা পাবে। তারা এই জিনিসটা বুঝতে পেরেছে এবং এই জন্য আমি গ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই, তারা আমাদের সহায়তা করতেছেন এবং আমরাও খুবই সতর্কতার সাথে তাদের সহযোগিতা করে যাচ্ছি। তাদের কোনো ক্ষতির কারণ আমরা হচ্ছি না। জনাব মনিরুজ্জামান, আপনি অনেক মূল্যবান সময় দিয়ে আমাদেরকে বাংলাদেশের রিয়েল এস্টেট, ল্যান্ড ডেভেলপমেন্ট এবং পুষ্পধারা সম্পর্কে অনেক তথ্য দিলেন। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও এবং একই সাথে আপনার মাধ্যমে আপনার কর্তৃপক্ষ, সম্পাদক, প্রকাশক যারা আছেন, কলাকুশলী এবং যারা এখানে এতক্ষণ সময় দিলেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পুষ্পধারা পরিবারের পক্ষ থেকে। আমি আশা করব আপনাদের এই কথাগুলো দেশ এবং জাতির কল্যাণে অনেক উপকারে আসবে। ধন্যবাদ আপনাদের। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম পুষ্পধারা প্রপার্টিজের কর্ণধার চেয়ারম্যান জনাব মোহাম্মদ মনিরুজ্জামানের সঙ্গে। খুব শীঘ্রই আমরা ফিরে আসব আবার নতুন কোনো অতিথিকে নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।